নিষিদ্ধ পথে নাফাকুম, এক অদ্ভুত অভিযানের শুরু। আমি যাচ্ছি এমন এক গন্তব্যে যেখানে যাওয়া সহজ নয়। প্রশাসনের নিষেধাজ্ঞা, বিজিবি করা নজরদারি, সব পেরিয়ে আমার লক্ষ্য নাফাকুম, বাংলাদেশের সবচেয়ে গহীনে প্রকৃতির বনরূপ, যেখানে আজও রহস্যে মোড়া। এই যাত্রা শুধু পাহাড়ি পথে হাঁটা নয়, এটা এক অদ্ভুত রোমাঞ্চকর, যেখানে প্রতিটা বাঘ, প্রতিটা পদক্ষেপে লুকিয়ে আছে নতুন নতুন চ্যালেঞ্জ। যদি ধরা পড়ি সব শেষ, কিন্তু যদি পার হয়ে যায় তাহলে চলো শুরু করি এক অসম্ভব অভিযানের গল্প। আজকের দিনটা খুবই স্পেশাল। আমি যাত্রা শুরু করছি ভৈরব রেল স্টেশন থেকে। গন্তব্য বাংলাদেশের অন্যতম সুন্দর জলপ্রপাত নাফাকুম। বিকালে চট্টলা এক্সপ্রেস ধরব চট্টগ্রামের উদ্দেশ্যে। আগেও চট্টগ্রাম গিয়েছি, কিন্তু সব সময় রাতে কেনে, তাই জানালা দিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখার সুযোগ হয়নি। এবার সেই অভাব পূরণ করব। ট্রেন চারটে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখলাম ধীরে ধীরে শহর কোলাহল পেছনে পড়ে যাচ্ছে। ফেনী পৌঁছানোর আগে ইফতারের সময় হয়ে গেল। বেগে ছিল খেজুর, পাশের সিকের মুরব্বী ভাই কিছু ফল এনেছিলেন। আমরা একসাথে ইফতার করলাম। এমন অচেনা জায়গায় এক অচেনা মানুষের সঙ্গে ইফতার করার অনুভূতি সত্যি দারুণ। রাত 9টায় চট্টগ্রাম পৌঁছালাম। আজকে রাত বন্ধুর বাসায় থাকবো। কাল ভোরে সিঁড়ি করে রওনা দিতে হবে আলীকদমের উদ্দেশ্যে। আমার সফর সঙ্গী ঢাকা থেকে হানিফ বাসে আসছে, আমিও সে বাসে উঠব। রাত 4:30 টিএসির মোড়ে অপেক্ষা করছি। আমাদের বাস এসে গেছে। কিছুক্ষণ পর ফজরে আজান হলো, নামাজের বিরতি। রাস্তার ধারে একটি মসজিদ দেখে সেখানে ফজরের নামাজ আদায় করলাম। মসজিদটি বেশ সুন্দর ছিল, ভিতরে পরিবেশটা শান্তিময়। এরপর আবার যাত্রা শুরু। পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলছি। জানালা দিয়ে তাকিয়ে দেখি দূরের পাহাড়ের চূড়াগুলা কুয়াশায় মোড়া, যেন রহস্যে ঘেরা কোনো স্বপ্ন রাজ্য। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে আলীকদম পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমি খুঁজে দিতেছি পানবাজার যাবে এখন। পানবাজার এখানে যে তারপরে ফ্রেশ হবো, প্রস্রাব করে তারপরে আমরা 21 কিলো যাবো। 21 কিলো? হ্যাঁ, আলীকদম থেকে অটো নিয়ে চলে এলাম পানবাজার। আগামী 3 দিনের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনে নিলাম। মরিচ, আলু, ডাল, চিনি, চা, তেল, চিরা, মশলা এবং ট্রেকিং এর জন্য ভালো এক জোড়া জুতা। কয় নাম্বার? ছোট লাগবে। এরপর ভাড়া করলাম বাইক। সামনে 21 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি পথ। চড়াই উত্তরায় পথে বাইক ছুটছে, ঠান্ডা বাতাসে গায়ে লাগছে। মন বলছে আসল অ্যাডভেঞ্চার বুঝি এখানেই শুরু হলো। কিছুক্ষণ পরই পৌঁছালাম বিজিবি চেকপোস্টে। আগে কার্ড জমা দিতে হলো। বিজিবি জিজ্ঞাসাবাদ, আমাদের গন্তব্য জানতে চাইল। আমরা বললাম গেমপাড়া ঘুরে কিছুক্ষণের মধ্যে ফিরে আসব। কিন্তু তাদের চোখে মুখে সন্দেহের চাপ, যেন বুঝতে পারছিলাম তারা মনে করছে আমরা হয়তো তানচির গভীরে ঢোকার পরিকল্পনা করছি। আমরা যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। অবশেষে কিছুক্ষণ পর অনুমতি মিলল। হাফ ছেড়ে বাঁচলাম। বাইক চেপে আবার পথ শুরু। পাহাড়ের আঁকা বাঁকা চড়াই উত্তরায় রাস্তা ধরে এগিয়ে চলছে। একদিকে ভয়, অন্যদিকে রোমাঞ্চ। বাতাসে হালকা শীতল ভাব, কখনো ধুলোমাখা রাস্তা,
পথ সহজ নয়, কিন্তু প্রতিটা বাঘ যেন একটা নতুন গল্প বলে। 21 কিলো নামক জায়গায় পৌঁছাতেই আমাদের নামিয়ে দিল বাইকের চালক। এই আমরা কয়েকজন আর কেউ নেই ভাই। আমাদের এখান থেকে তো ট্রেকিং শুরু হচ্ছে না? হারিফ ভাই, এই কতক্ষণ লাগবে? আর আমরা আজকে কতক্ষণ আমাদের আজকে মিনিমাম ট্রেকিং পথ হবে 6 ঘন্টার মতো। তারপরে নৌকা পথ হবে আধা ঘন্টার মতো। একটা পাড়ায় থাকবো আমাদের, তো এই সিকিউরিটির কারণে পাড়ার নাম উল্লেখ করলাম না। সামনে একটা যেকোনো একটা পাড়ায় থাকবো আর কি। আচ্ছা, এই আমরা এই 4 জন আর কেউ নাই। এখান থেকে শুরু আমাদের মূল ট্রেকিং। সামনে 3 আনুমানিক 3.5 ঘন্টা হাঁটার পথ। কিন্তু সমস্যা একটাই, আমরা সবাই রোজা রেখেছি, আর পিকে 15 কেজি ব্যাকপ্যাক। প্রতিটা পদক্ষেপ যেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ছি, তাই কিছুক্ষণ পর পর বিরতি নিচ্ছি। চারপাশে এত কেউ নীরব যে শুধু আমাদের হাঁটার শব্দ আর পাহাড়ের গায়ে বাতাসে শু শু আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা ট্রাকের শব্দ শুনতে পেলাম। সেটা যাচ্ছিল 3 দূর দিকে। এত বড় সুযোগ হাতছাড়া করার প্রশ্নই আসে না। একে একে সবাই লাফিয়ে উঠে বললাম ট্রাকে। পাহাড়ি রাস্তায় ট্রাকে চড়ে চলার অভিজ্ঞতা একদম আলাদা। বাতাসে শীতল পরশ, দূর পাহাড়ে অপ্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা গা ঘেঁষে এগিয়ে চলা আঁকা বাঁকা পথ, সব মিলিয়ে যেন সিনেমার কোনো অ্যাডভেঞ্চারের দৃশ্যে আছি। একটু আগে না, এটা ক্যাম্প বাইপাস করবো আমরা এখন থেকে। ওই আমি ক্যাম্পটা ইয়া পাস করার লাগে আর কি, বাইপাস করবো। আচ্ছা, কি আমরা এখন কই যাবো? আমরা এখন যাবো সাঙ্গু। সাঙ্গুতে না? গোসল দেখাবো। আচ্ছা, ওকে ওকে। তো আমাদের দ্বিতীয় ধাপে ট্রেকিং শুরু হচ্ছে। তিনদু কাছাকাছি এসে আমরা হাঁটা শুরু করলাম। এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো বিজিবির ক্যাম্প ফাঁকি দেওয়া। কিছু দূর এগিয়ে গভীর জঙ্গলের দিকে মোড় নিলাম। এই পাড়ায় নাকি নরখাদকের বাস। আস্তে আস্তে এনে চলে যেতে হবে না? এই যে এই পাড়াটায় সমস্যা, কোনোভাবে খবর পেয়ে যায় তাহলে আমাদের নাবা কমে যেতে দেবে না।
কিছুক্ষণ পর একটি জিরি পেলাম। পাহাড়ি স্বচ্ছ পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। ঠান্ডা পানি যেন মুহূর্তে সব ক্লান্তি ধুয়ে নিয়ে গেল। দুই মিনিট হাঁটলে একটা পাড়া পাও, পাড়ার ওই জংশন, নিচের জিরি দিয়ে আমরা নেমে যাব। পাড়ার পাশেই ক্যাম্পের সাথে পাড়া খুব অ্যাক্টিভ। পাড়ার লোকের সাথে ফেস হইলে আমাদের বিপদ। হ্যাঁ, কোনোভাবেই যাতে টের না পাই, দেখা না হয়, এটাই ভালো। চুরি করে যাবো একবার। হ্যাঁ, নিঃশব্দ। একদম আমরা এখন রেস্ট করতেছি, আর সামনে কি আতঙ্ক আছে আমরা আসলে কিছু বুঝতেছি না। আসলে যদি দলা পড়ে যায় হয়তো আমাদের সাথে খারাপ কিছু হতে পারে। জিরি পথ ধরে হাঁটার অভিজ্ঞতা অসাধারণ। পথটা সহজ ছিল না, কখনো পিছলি পাথর, কখনো হাঁটু সমান পানি, কিন্তু প্রকৃতির মাঝে এভাবে হারিয়ে যাওয়ার অনুভূতি সত্যি অবর্ণনীয়। এক ঘন্টা হাঁটার পর পৌঁছে গেলাম সাঙ্গু নদীর পাড়ে। এখান থেকে বিজিবি ক্যাম্প স্পষ্ট দেখা যাচ্ছে। এবার আসল চ্যালেঞ্জ, নদী পার হতে হবে চুপি চুপি। একসাথে পার হলে ধরা পড়ার ঝুঁকি বেশি, তাই সবাই আলাদা আলাদা করে নদী পার হলাম। একবার যাইতেছে যেদিকে হচ্ছে আপনার সেনাবাহিনীর বিজিবি ক্যাম্প, আগে সেনাবাহিনী ক্যাম্প না বিজিবি ক্যাম্প, আর এই যে আমাদের বাইক ছুটে গেলে যাইতেছে। আমরাও যাবো একজন একজন করে। অনেক রিস্ক, আল্লাহ জানে আমাদের সাথে কি হয়েছে যাইতেছে। বিজিবি ক্যাম্প ফাঁকি দিয়ে আসছি, শুধু করে হাতে ব্যাগ নিয়ে লোভায়া যাতে না দেখে। যদি দেখতে পারতো তাহলে অবস্থা অন্যরকম হইতে পারতো। আমাদের হয়তো আর না পাকুম যাওয়া হইতো না, এখানেই আমাদের ট্যুরে সমাপ্তি হইতো। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এটা পার করতে পারছি, আলহামদুলিল্লাহ। আমার সামনে আমার দুই রুমমেট আছে, পিছনে আছে একজন। দেখা যাক, ওদের যদি আল্লাহ আল্লাহ করে আশা করতে পারে তাহলে আমাদের আর কোনো রিস্ক নাই। তো আমরা এখন সাঙ্গু নদীতে গোসল করবো। রোজা রাইখা প্রায় 5-6 ঘন্টা ট্রেকিং করছি। শরীরের অবস্থা একেবারে অবস্থা খুব খারাপ, আর ভাই তো একবার লাল হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ আমরা যেন কি রোজা ভাঙছি না, আলহামদুলিল্লাহ। তাহলে ব্যাগটা কই বাসার আর জায়গা নাই, ভালো আছি। একটা একটা নিয়ে যাই। আমরা এখন গোসল করবো এই সাঙ্গু নদীতে। দাদা দাদা মাছ পাইছেন? এই যে এখন গোসল করবো। সকল পাবে।
Ai xong rồi nó gì chứ mà quá là এদিকে মোবাইলের নেটওয়ার্ক নেই, কিন্তু আমরা আগে তানচির এক নৌকা চালকের সাথে যোগাযোগ করছিলাম, কিন্তু তিনি এখনো আসেননি। হ্যালো দাদা, এই যে আমি এরপরে আর নেট পাবো না বুঝছেন, আপনি বরাবর 2টা বাজে থাকবেন, 2টা বাজে। কিন্তু একটু উপরে উপরে ওইখান থেকে উঠবো। হঠাৎ করে চোখে পড়লো যে বিজিবি বহনকারী একটা বোট ঘাটে ভিড়তেছে, সাঙ্গু নদীর ঘাটে ভিড়তেছে। আমরা সাথে সাথে আমি খেয়াল করলাম, আমার আরো 2 ভাই ওনারাও খেয়াল করলো। আমরা 3 জনের সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের মধ্যে ঢুকে যাওয়ার পরে ঘরের যারা লোকজন তারা বললো যে এইখানে দাঁড়ানো যাবে না, আপনারা ভিতরে একটা আলাদা রুমে, আমাদেরকে অনেকটা গোপন রুমে আটকে রাখলো। আমরা ওই রুমে চুপচাপ, কোনো শব্দ করা যাবে না, যাতে কোনোভাবে টের না পায় যে আমরা ভিতরে আছি। বিজিবি আমাদের পাশ থেকে হাইটে যাচ্ছে, একজন পর একজন। আমরা তো ভয়ে কাঁপতেছি। একবার